একদিকে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ, আর অন্যদিকে নারীর ছদ্মবেশে এসে দেশ বিক্রির দলিলে সই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে আমাদের এই আলোচনার মূল ভিত্তি হল সিরাজউদ্দৌলা নাটকের বিশ্লেষণ, এইচএসসি বাংলার সহপাঠ। হ্যাঁ, তবে আমরা কেবল পলাশীর যুদ্ধের তারিখ বা কে কাকে হারিয়েছিল সেই পুরনো পাঠ্য বইয়ের বয়ান আওড়াতে বসিনি। না, একেবারেই না। আমাদের লক্ষ্য হলো এই নাটক এবং তার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেখান থেকে সেই আর্থসামাজিক সমীকরণ, রাজনৈতিক চাল আর চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক ভাঙনটা বিশ্লেষণ করা। মানে কিভাবে একটা স্বাধীন ভূখণ্ড চিরতরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেল, সেই ভেতরের গল্পটা বের করে আনা। একদম। আচ্ছা, এই বিশ্লেষণটা আমার মনে হয় একেবারে গোড়া থেকে শুরু করা দরকার। মানে যখন সংঘাতটা প্রথম প্রকাশ্যে আসে 1756 সালের 19 জুন। হ্যাঁ, ফোর্ট উইলিয়াম দুর্গ। নবাব সিরাজউদ্দৌলার বিশাল বাহিনী দুর্গ আক্রমণ করেছে। নাটকের এই দৃশ্যটিতে কিন্তু আমরা দেখি ব্রিটিশদের অবস্থা রীতিমতো শোচনীয়। শুধু শোচনীয় নয়, বলা যায় তারা চরম আতঙ্কগ্রস্ত। তাই তো, ক্যাপ্টেন ক্লেটন আর হলওয়েল, যারা কিনা নিজেদের অজেয় মনে করত, তারা ভয়ে কাঁপছে। এমনকি ক্যাপ্টেন মিনচিন বা গভর্নর ড্রেকের মতো শীর্ষ কর্তারা নবাবের সৈন্য দেখে এতই ভয় পেয়েছিলেন যে তারা পেছনের দরজা দিয়ে নৌকায় করে কাপুরুষের মতো পালিয়ে যান। হ্যাঁ, ব্যাপারটা বেশ হাস্যকর বটে। সিরাজের এই আক্রমণ কিন্তু কোনো আবেগপ্রবণ তরুণের রাগের বহিঃপ্রকাশ ছিল না একেবারে। এর পেছনে ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং যৌক্তিক একটি রাষ্ট্রনীতি। রাইট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভূখণ্ডে কেবল সাধারণ ব্যবসায়ী হিসেবে বসে ছিল না, তারা রীতিমতো একটি সমান্তরাল প্যারালাল একটা রাষ্ট্রযন্ত্র তৈরি করে ফেলেছিল। হ্যাঁ, নবাবকে ঠরাই কেয়ার করত তারা। ঠিক। তারা নবাবের বিনা অনুমতিতে ফোর্ট উইলিয়ামের মতো সামরিক দুর্গ সংস্কার করছিল, অবৈধভাবে প্রচুর অস্ত্রশস্ত্র আর বারুদ আমদানি করছিল। আর সবচেয়ে বড় স্পর্ধার জায়গাটি ছিল ওই কৃষ্ণবল্লভের ঘটনাটি। কৃষ্ণবল্লভ তো সাধারণ কেউ ছিল না, সেই ছিল রাজবল্লভের ছেলে, যে কিনা সরকারি কোষাগারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে ইংরেজদের কাছে ফোর্ট উইলিয়ামে গিয়ে আশ্রয় নিয়েছিল। একজন অর্থনৈতিক অপরাধী। ঠিক তাই, একজন অর্থনৈতিক অপরাধী যে রাষ্ট্রের রাজস্ব চুরি করেছে, তাকে আশ্রয় দেওয়ার মানে কি? এর মানে হলো সরাসরি নবাবের সার্বভৌমত্ব আর আইনি ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, একদম সরাসরি চ্যালেঞ্জ করা। হ্যাঁ। আর এর পাশাপাশি ছিল সাধারণ মানুষের উপর কোম্পানির অকথ্য অর্থনৈতিক শোষণ। উফ, এই শোষণের দিকটা নাটকে যেভাবে উঠে এসেছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। হ্যাঁ, সেই লবণ চাষিদের ঘটনাটা। সাধারণ লবণ চাষিদের ওপর ইংরেজ কুঠিয়ালদের নির্যাতনের যে বর্ণনা আমরা পাই, 5 জন মিলে এক চাষির গর্ভবতী স্ত্রীকে হত্যা করা, কিংবা চাষিদের নখে খেজুর কাটা ফুটিয়ে দেওয়া, ভাবা যায় কতটা পাশবিক। আর এই পাশবিক নির্যাতনের কারণ কি ছিল? কারণ ওই চাষিরা কোম্পানির ঠিক করে দেওয়া অত্যন্ত কম দামে লবণ বিক্রি করতে রাজি হয়নি। হ্যাঁ, এই লবণের অর্থনীতির অঙ্কটা বুঝলেই কিন্তু কোম্পানির আসল রূপটা পরিষ্কার হয়ে যায়। অঙ্কটা ঠিক কেমন ছিল? দেখুন, ইংরেজরা এদেশের লবণ প্রস্তুতকারকদের কাছ থেকে জোর করে 3-4 আনা দরে পাইকারি লবণ কিনে নিত। আচ্ছা, 3-4 আনা। তারপর সেই একই লবণ দেশের মানুষের কাছেই আবার 2-2.5 টাকা দরে বিক্রি করত। হোয়াট? 2-2.5 টাকা? এটা তো প্রায় 1000% মুনাফা। একদম। এটি কেবল আর বাণিজ্য ছিল না,
এটি ছিল একটা স্বাধীন দেশের সরবরাহ ব্যবস্থাকে মানে সাপ্লাই চেনকে পুরোপুরি জিম্মি করে ফেলা। সিরাজউদ্দৌলা তো তাহলে একজন স্বাধীন শাসক হিসেবে এই সমান্তরাল শোষণের শিকড়টাই উপড়ে ফেলতে চেয়েছিলেন, তাই না, ফোর্ট উইলিয়াম আক্রমণের মাধ্যমে? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। নবাব হয়তো ভেবেছিলেন ফোর্ট উইলিয়াম দখল করেই তিনি সমস্যার শেকড় উপড়ে ফেলেছেন। কিন্তু আসলে কি তাই হয়েছিল? না, বাস্তবে এই শারীরিক আক্রমণের মাধ্যমে তিনি ইংরেজদের এমন এক চরম দুর্দশার দিকে ঠেলে দিয়েছিলেন যা পরবর্তীতে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক আর কূটনীতিক যুদ্ধের জন্ম দেয়। আর ঠিক এই জায়গাটাতেই গল্পের মোড়টা ঘুরে যায়। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। একদম। ফোর্ট উইলিয়াম থেকে তাড়া খেয়ে ইংরেজরা তো হুগলি নদীতে জাহাজে গিয়ে আশ্রয় নিল। নাটকে তাদের এই দুর্দশার দৃশ্যটি অত্যন্ত নিখুঁতভাবে চিত্রায়িত হয়েছে। প্রবল বর্ষণ, খাবার নেই, পরার মতো পরিষ্কার কাপড় নেই। হ্যাঁ, মশার কামড়ে অতিষ্ঠ আর ম্যালেরিয়ায় ভুগছে। রাতে পরার মতো দ্বিতীয় কোনো কাপড় নেই বলে পুরুষ নারী নির্বিশেষে এক চরম অস্বস্তিকর অবস্থায় দিনের পর দিন কাটাচ্ছে। হ্যাঁ, তাদের নিজেদেরই তখন টিকে থাকার কোনো নিশ্চয়তা নেই। ইংরেজদের ওই চরম দুর্দশার সময়েই পর্দার আড়ালে ঘোষেটি বেগমের বাড়িতে রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ এবং উমিচাঁদের গোপন বৈঠক চলছে। মানে ঘরের ভেতরেই শত্রু। হ্যাঁ, এখানে প্রতিটি চরিত্রের নিজস্ব সমীকরণ বুঝতে হবে। জগৎ শেঠ কেবল ভাবছেন তার লগ্নি করা বিপুল অর্থের কি হবে। উমিচাঁদ তো প্রকাশ্যেই বলছেন তিনি সম্পদের পূজারী। আর ঘষেটি বেগম? ঘষেটি বেগম নিজের ক্ষমতা হারিয়ে অন্ধ প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন। তিনি যে কোনো মূল্যে সিরাজের পতন দেখতে চান। আর এই সব কিছুর কেন্দ্রে তো আছেন সেই মির্জাফর, তাই না? ঠিক। আলীবর্দী খাঁর আমল থেকেই মির্জাফরের মনের গভীরে নবাব হওয়ার যে তীব্র লালসা লুকিয়েছিল তা এখানে একটা বিশাল অনুঘটক হিসাবে কাজ করেছে। সিরাজ আসলে সবকিছুই বুঝতে পারছিলেন। তাই হ্যাঁ, সিরাজের মানসিক অবস্থার একটা অত্যন্ত গভীর মূল্যায়ন আমরা তার স্ত্রী লুৎফাকে দেওয়া একটি সংলাপে পাই। আচ্ছা। সিরাজ এক জায়গায় লুৎফাকে আক্ষেপ করে বলেছিলেন যে তার চারপাশে কেবলই দেয়াল, উজির, অমাত্য, সেনাপতি আর তার মাঝখানে দেয়াল, আপনজনদের মাঝখানে দেয়াল, চিন্তা আর কাজের মাঝখানে দেয়াল। মানে উনি রীতিমতো একঘরে হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো 18 শতকের ওই সমাজ ব্যবস্থায় এবং অভিজাতদের ক্ষমতার কাঠামোতে চাইলেই একজন নবাব রাতারাতি সবাইকে সরিয়ে দিতে পারেন না। ওহ, বুঝতে পেরেছি। তার মানে পুরো রাষ্ট্রযন্ত্রটাই আসলে এই অভিজাতদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। একদম। জগৎ শেঠের মতো ব্যাংকার বা মির্জাফরের মতো সেনাপতিকে সরাসরি আঘাত করা মানে পুরো কাঠামোটাকে ভেঙে ফেলা, যাওয়ায় বাইরের শত্রুর আক্রমণের সময় আরও বেশি আত্মঘাতী হতো। বাইরের শত্রুর চেয়ে সিরাজের পতন অনেক বেশি ত্বরান্বিত করেছিল তার খুব কাছের মানুষদের এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আর ঈর্ষা। সত্যিই তাই। সিরাজ যখন উপায় না দেখে দরবারে কোরআন ছুঁয়ে সবাইকে শপথ করাচ্ছেন, তখন তিনি আসলে বুঝে বসতে পারছিলেন যে বাইরের কামানের গোলার চেয়ে ভেতরের এই নীরব বিশ্বাসঘাতকতাগুলোই বেশি ভয়ঙ্কর। উনি তো ধর্ম আর নৈতিকতার শেষ সুতোটুকু ধরে এই ভাঙন ঠেকানোর চেষ্টা করছিলেন। হ্যাঁ, কিন্তু সেই নৈতিকতার সুতোটাও যে কতটা পচে গিয়েছিল সেটা আমরা ওই শপথ গ্রহণের দৃশ্যই দেখতে পাই। ঠিক। দরবারে আমরা দেখছি সিপাসালার মির্জাফর কোরআন ছুঁয়ে আজীবন নবাবের আজ্ঞাবহ থাকার শপথ নিচ্ছেন। রাজবল্লভ, রায়দুর্লভ শপথ নিচ্ছেন গঙ্গা জল আর তুলসী ছুঁয়ে। উমিচাঁদ ও রামজির কসম খাচ্ছেন। আর ঠিক এর পরেই আমরা সেই শুরুর দৃশ্যটায় ফিরে যাই। মিরনের বাড়িতে সেই গোপন বৈঠক। হ্যাঁ, মিরনের বাড়িতে ক্লাইভ ও ওয়াটসের সেই নারীর ছদ্মবেশে প্রবেশ। তাহলেই সবকিছুর মানে কি দাঁড়ায়? মানেটা খুব পরিষ্কার, চরম ভণ্ডামি। একদিকে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ, আর অন্যদিকে নারীর ছদ্মবেশে এসে দেশ বিক্রির দলিলে সই। তৎকালীন অভিজাত সমাজের এই চরম ভণ্ডামি সত্যি অবাক করার মতো। হ্যাঁ, তবে এই ভণ্ডামি শুধু আমাদের দেশীয় অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। রবার্ট ক্লাইভের চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় ঔপনিবেশিক শক্তির নৈতিকতার মানদণ্ড কতটা তলানিতে ছিল। ওই যে উমিচাঁদকে ঠকানোর ব্যাপারটা। হ্যাঁ, সেই গোপন বৈঠকে উমিচাঁদকে ঠকানোর জন্য রবার্ট ক্লাইভের তৈরি করা দুটি দলিলের ঘটনাটি কিন্তু ইতিহাসের অন্যতম বড় একটা জালিয়াতি। আচ্ছা, দলিল জালিয়াতি। উমিচাঁদ শর্ত জুড়ে দিয়েছিল যে নবাবের পতনের পর তাকে 30 লক্ষ টাকা দিতে হবে। 30 লক্ষ টাকা সে যুগে? হ্যাঁ, ক্লাইভ জানত এই বিপুল অর্থ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, আবার উমিচাঁদকে না চটালেও নয়। তাই সে দুটি দলিল তৈরি করল, একটি আসল
আর একটি নকল। এবং সেই নকল দলিলে অ্যাডমিরাল ওয়াটসনের সই পর্যন্ত জাল করানো হলো। একদম, শুধু উমিচাঁদকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শান্ত রাখার জন্য। উমেদ চাঁদের মতো একজন ধুরন্ধর ব্যবসায়ী, যে কিনা পেশাদার ধরিবাজ হিসাবে পরিচিত, সে যখন ক্লাইভের মতো আর একজন বড় প্রতারকের ফাঁদে পড়ে, তখন ইতিহাস সত্যিই যেন নির্মম কৌতুক করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। স্বার্থের দ্বন্দ্বে চোরদের নিজেদের মধ্যেও কি কোনো সততা থাকে? মনে তো হয় না। একদমই না। এখানে ক্লাইভের চরিত্রটি গভীরভাবে লক্ষণীয়। ক্লাইভের এই নির্লজ্জ বাস্তববাদ, বা যেটাকে আমরা প্র্যাগম্যাটিজম বলি, সেটা এখানে স্পষ্টভাবে ফুটে ওঠে। হ্যাঁ, কোনো নীতিবোধ ছিল না তার। তার কাছে কোনো নীতি বা সততার জায়গা ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল যে কোনো উপায়ে ক্ষমতা দখল। অন্যদিকে মির্জাফরের মনস্তত্ত্বটাও খেয়াল করার মতো। মির্জাফরের অবস্থা তখন কেমন ছিল? দেশ বিক্রির সেই দলিলে সই করার সময় মির্জাফরের বুক কাঁপছে। ভয় এসে নাকি বাইরে মরা কন্যার আওয়াজ শুনতে পাচ্ছে। মানে রীতিমতো হ্যালুসিনেট করছিল। হ্যাঁ, ক্লাইভ তখন তাকে রীতিমতো ধমকে বলে যে তারা কেবল একজন অত্যাচারী নবাবকে সরাচ্ছে, দেশকে নয়। এই ডায়লগটা কিন্তু অদ্ভুত। ক্লাইভ খুব সুকৌশলে মির্জাফরের অপরাধবোধকে লঘু করে দিচ্ছে। রাইট। আর সেই ভীতু মির্জাফরকে সিংহাসনে বসতেও তো ক্লাইভের হাত ধরে বসতে হয়েছিল। হ্যাঁ, হাত ধরে। এই একটা দৃশ্যই প্রমাণ করে দেয় ক্লাইভ মানসিকভাবে কতটা শক্তিশালী আর ধূর্ত ছিল, আর মির্জাফর কতটা মেরুদণ্ডহীন। আর এই মেরুদণ্ডহীনতার চরম পরিণতি আমরা দেখতে পাই পলাশীর প্রান্তরে 1757 সালের 23শে জুন। ইতিহাস এই দিনটিকে কখনোই ভুলতে পারবে না। কখনো না। একদিকে নবাবের 50,000 সৈন্য, আর অন্যদিকে কোম্পানির মাত্র 3,000 সৈন্য। সামরিক হিসেব নিকাশে কোম্পানির বাহিনীর তো উড়ে যাওয়ার কথা। হ্যাঁ, তাই তো হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধক্ষেত্র কেবল অঙ্কের হিসেবে চলে না। ঠিক, সেখানে প্রকৃতি আর বিশ্বাসঘাতকতা দুটোই একসাথে আঘাত এনেছিল। বৃষ্টি নামলো, তাই তো? হ্যাঁ, হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলো, আর নবাব বাহিনীর গোলন্দাজদের বারুদ সব ভিজে গেল। কিন্তু এখানেও একটা মেকানিজম বা কৌশলগত দিক আছে। ইংরেজরা কিন্তু তাদের বারুদ ত্রিপল দিয়ে ঢেকে সুরক্ষিত রেখেছিল। বাহ, দারুণ কৌশল। ফলে বৃষ্টির পর নবাবের কামানগুলো যখন অকেজো হয়ে পড়ল, তখন ইংরেজদের আর্টিলারি বা কামানগুলো ঠিকই কাজ করছিল। এই কৌশলগত ব্যর্থতা নবাবকে চরম বিপদে ফেলে দেয়। আর ঠিক এই সুযোগেই কোম্পানির বাহিনী আক্রমণ শানায়। কিন্তু নবাবের পক্ষে সেনাপতি মীর মর্দান তখনও হাল ছাড়েননি। মীর মর্দান, হ্যাঁ, ভেজা বারুদ আর অকেজো কামান থাকা সত্ত্বেও মীর মর্দান কেবল তলোয়ার হাতে তার অশ্বারোহী বাহিনী নিয়ে বীরের মতো ঝাঁপিয়ে পড়েন, এবং কামানের গোলার আঘাতেই তার মৃত্যু হয়। আহা! এই মৃত্যুটি কেবল একজন সেনাপতির মৃত্যু ছিল না, এটি ছিল নবাবের পক্ষে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক পতন। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার চালটা চেলেছিল মির্জাফর। হ্যাঁ, ওই যুদ্ধবন্ধের নির্দেশ। ঠিক, যখন মীর মর্দানের মৃত্যুর পর ফরাসি সেনাপতি সাফরে আর নবাবের বিশ্বস্ত সেনাপতি মোহনলাল আবার প্রবল পরাক্রমে কোম্পানির বাহিনীকে প্রায় পিছু হটিয়ে দিচ্ছিলেন, ঠিক সেই মোক্ষম সময়ে মির্জাফর যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিলেন। আমার প্রশ্ন হলো, মির্জাফর ঠিক ওই সময়টাকে কেন বেছে নিলেন? কারণ মির্জাফর ছিলেন একজন সুচতুর সুবিধাবাদী। আচ্ছা। তিনি জানতেন নবাব তখন মীর মর্দানের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত। যুদ্ধক্ষেত্রে তখন চরম বিভ্রান্তি। মোহনলাল ও সাফরের আক্রমণে যখন ব্রিটিশরা কোণঠাসা, তখন যুদ্ধ চালিয়ে গেলে হয়তো নবাবই জিতে যেতেন। হ্যাঁ, জেতার তো সুযোগ ছিলই। তাই মীর জাফর সেই বিভ্রান্তির মুহূর্তটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সৈন্যদের বিশ্রাম নেওয়ার অজুহাতে যুদ্ধ থামিয়ে দিলেন। মোহনলালের আপ্রাণ চেষ্টা আর সতর্কতা সত্ত্বেও ক্লান্ত সৈন্যদের তামুতে ফিরে আসতে হলো। আর ওই সুযোগটাই তো ইংরেজরা নিল। একদম। ইংরেজ সেনাপতি কিলপ্যাট্রিক পিছন থেকে অতর্কিত আক্রমণ করে বসল। সম্পূর্ণ বিশৃঙ্খল নবাব বাহিনীকে শেষমেশ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে হলো। এবং সবচেয়ে আক্ষেপের বিষয় হলো, শুধু যুদ্ধক্ষেত্র থেকে পলায়নই নয়, নবাব যখন ফিরে এসে মুর্শিদাবাদের দেশবাসীকে একতাবদ্ধ করার শেষ চেষ্টা করলেন, তখনও কিন্তু কেউ তার পাশে দাঁড়ালো না। কেউ না। সবাই কেবল নিজেদের প্রাণ আর সম্পদ নিয়ে পালাতে ব্যস্ত ছিল। যে সাধারণ মানুষদের অর্থনৈতিক অধিকারের জন্য, লবণের ন্যায্য মূল্যের জন্য নবাব একসময় লড়াই শুরু করেছিলেন, সেই মানুষগুলো শেষ মুহূর্তে প্রতিরোধ গড়ার চেয়ে পালিয়ে যাওয়াটাকেই শ্রেয় মনে করল। সত্যি দুর্ভাগ্যজনক। এই নীরবতাও কি এক ধরনের বিশ্বাসঘাতকতা নয়? অবশ্যই, এটি সামাজিক অবক্ষয়ের একটি নগ্ন রূপ। তবে এই পতনের গল্প কিন্তু এখানেই শেষ হয় না। না, এরপর তো আসল নির্মমতা। ক্ষমতা দখলের পর
রবার্ট ক্লাইভ এবং তার দেশীয় পুতুলরা যে নির্মমতার দৃষ্টান্ত স্থাপন করেছিল তা একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর দৃশ্যটি। সিরাজের মৃত্যুর ঘটনাটি তো যে কোনো বিয়োগান্তক বা ট্র্যাজিক নাটকের চেয়েও অনেক বেশি মর্মান্তিক। হ্যাঁ, মীর জাফরের ছেলে মিরনের নির্দেশে মোহাম্মদী বেগের হাতে বন্দি সিরাজকে নির্মমভাবে হত্যা করা হয়। এখানে সবচেয়ে ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক দিকটি হলো এই মোহাম্মদী বেগের পরিচয়। হ্যাঁ, সে তো অপরিচিত কেউ ছিল না। একদমই না। সিরাজের বাবা মা এই মোহাম্মদী বেগকে রাস্তা থেকে কুড়িয়ে এনে নিজেদের সন্তানের মতো স্নেহ দিয়ে বড় করেছিল। ভাবা যায়। সেই মোহাম্মদী বেগ যখন লাঠি আর ছোড়া নিয়ে সিরাজকে খুন করতে গিয়ে আসে, মানে এর চেয়ে বড় অমানবিকতার কি হতে পারে? সিরাজ শেষ মুহূর্তেও তার স্ত্রী লুৎফাকে স্মরণ করে বলছেন, খোদার কাছে শুকরিয়া, এ পীড়ন তুমি দেখলে না লুৎফা। আরে, সিরাজের পতন যতটা না রাজনৈতিক, তার চেয়েও অনেক বেশি এটি একটি নিদারুণ ব্যক্তিগত ট্র্যাজেডি। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।